দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌ। আর আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, তিনি একটা সময় ফুটবলার হতে চাইতেন, প্রকৌশলী বাবার সন্তান। ফুটবলার হতে চাইলেও তিনি আসলে পরবর্তী জীবনে জড়িয়ে গেলেন মঞ্চনাটকের সঙ্গে, যোগ দিলেন আরণ্যকে। সালটা 1977। এর পরের গল্প আমাদের সকলের জানা। সেখান থেকে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র 3 মাধ্যমেরই অত্যন্ত গুণী অভিনয়শিল্পী তিনি, এবং তার খুব ক্লিন ইমেজের কথা কিন্তু খুব প্রচলিত রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। খুবই সহজ সুন্দর মনের মানুষ তিনি, এবং সেই 80-র দশক 90-এর দশকের পরবর্তী যে সময়, সেই সময়টায় তুমুল জনপ্রিয়, এবং এখনও তার সেই আলাদা একটা ভারত্ব এবং তার ব্যক্তিত্ব তিনি চমৎকারভাবে ধরে রেখেছেন। সেই মানুষটি আজ আমাদের সঙ্গে আছেন। গল্প হবে তার সঙ্গে, তার জীবনের গল্প আমরা জানবো, তার ব্যক্তি জীবনের নানান খুঁটিনাটি বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী অভিনয়শিল্পী, নাট্য নির্দেশক, আমাদের ভালোবাসার এবং শ্রদ্ধার আজিজুল হাকিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি অনেকগুলো বিশেষণ দিয়েছো এবং আমাকে কি বলবো, এতগুলো বিশেষণ দেওয়াতে আমি আসলে খুব ব্লেসড, সম্মানিত। আমার খুব ভালো লাগছে। আপনার সাথে মুখোমুখি আমার এরকমভাবে বসা কখনো হয়নি, এবারই প্রথমবার। অনেক প্রোগ্রামে গিয়ে দেখা হয়েছে, সেই প্রোগ্রামে আপনি গেস্ট, কিন্তু এইভাবে 1-to-1 কখনো আপনাকে আমি পাইনি। আরেকটা ব্যাপার ভাবছি, ছোটোবেলার অনেক কথা মনে পড়ছে, যেহেতু আমি প্রচুর নাটক দেখতাম এবং বাংলাদেশ টেলিভিশনের কথা আলাদা করে বলতে হয়, তো তখনকার অনেক স্মৃতি। একজন কাপলের সঙ্গে, আপনি শমী কায়সার আপা, আপনি আফসানা মিমি, আপনি বিপাশা হায়াত আপা, তো সবার কথাই এই মুহূর্তে মনে পড়ছে। ছোটবেলার গল্প দিয়ে শুরু করতে চাই। প্রকৌশলী বাবার সন্তান, অভিনয় জগতে এলেন। বাবা সেই সময় শ্রদ্ধেয় আমরা জানি আব্দুল হাকিম, তিনি ব্যাপারটা কিভাবে নিয়েছিলেন? প্রথমে উনি একটু কষ্ট পেয়েছিলেন, কারণ হচ্ছে যে তিনি চেয়েছিলেন যে তার ছেলে ফুটবলার হোক। হ্যাঁ, এবং সেই অনুযায়ী আমাকে নার্সিংও করেছেন উনি অনেক বছর। এবং আমি স্কুলে ফুটবল খেলার জন্য সুযোগও পেয়েছি। ইন্টার স্কুল ফুটবল খেলেছি, পরবর্তী সময় ইন্টার কলেজ ফুটবলে আমি সুযোগ পেয়েছি, এবং তারও পরবর্তী সময়ে আমি ঢাকায় প্রথম বিভাগে ফুটবল খেলেছি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। তো সেই সাথে সাথে বাবারও একটা স্বপ্ন তৈরি হচ্ছিল, কিন্তু ওই স্বপ্ন হতে 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 হঠাৎ করেই কেন জানি আমার নাটকের প্রতি এক ধরনের দুর্বলতা ছিল, এবং নাটকের সুযোগটা যখন পেয়ে যাই তখন সব কিছু ছেড়ে ছুড়ে আমি চলে আসি। তো আব্বা খুবই কষ্ট পেয়েছিলেন, এবং কষ্ট পাওয়ার পরে যে উনি একেবারে বাধা দিয়েছেন আমার এই কাজের জন্য তা কিন্তু না, কিন্তু উনি বলেছেন যে আমি তোমাকে ফুটবলার হিসেবে দেখতে চেয়েছিলাম, তো যাই হোক, তুমি যেটাকে তোমার যে ভালো লাগার জায়গা, সেই ভালো লাগার জায়গায় তুমি কাজ করছো, আমার কোনো অসুবিধা নেই। আরে বাহ! মা কি বলেছিলেন? মার আসলে ওরকম কোনো সে ছিল না। মা বলেছে আমার ছেলে যা হতে চায়, ওর যে স্বাধীনতা, ও যেভাবে নিজেকে, তার জীবনটাকে যেভাবে তৈরি করতে চায়, সে সেভাবেই চলবে। এটা নিয়ে কোনো আর সমস্যা ছিল? এর কোনো সমস্যা ছিল না। ভাই বোন কজন? আমরা 5 বোন 4 ভাই। আপনি কত? 9 ভাই বোন। আমি আসলে 9 ভাই বোনের মধ্যে আমি দ্বিতীয়, ভাইদের মধ্যে আমি বড়। তার মানে তো ওখানে একটা বড় বড় ব্যাপার আছে আবার। হ্যাঁ, তো এই যে সব ভাই বোনেরা, বাকিরা তো কেউ মিডিয়া জগতে ওইভাবে নেই না, ওরা কেউ সরাসরি সামনে নেই, তবে আমার 2 ভাই মিডিয়ার সাথে জড়িত। একজন আছে চ্যানেল আইতে একজন কাজ করে, প্রোগ্রামের সাথে জড়িত। আরেকজন বৈশাখী টেলিভিশনে ছিল, এখন অবশ্য সে ওই কাজটি করে না। আর অন্যান্য যারা, আমার এক বোন গান করে, সে কিন্তু এই প্রফেশনালি যে গান করে সেই দিকে সে কখনো যায়নি। তো সেই ক্ষেত্রে যদি বলা যায় তাহলে একমাত্র আমি এই মিডিয়াতে কাজ করছি, আর আমার পরিবারের ভাই বোনদের মধ্যে আর কেউ এখানে নেই। একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা করতে একটু আনকমফোর্টেবল লাগছে। এই সময় এসেও, আমি ভুল না করলে বয়স বোধহয় 60-র ওপরে, এখন 64 বা 5 হবে, কিন্তু এখনও আপনার চুল এত মাথাতে? না, চুল তো আগে যা ছিল তার থেকে অনেক কমেছে নিঃসন্দেহে, বাট তারপরেও অনেকের তুলনায় কি রুটিন আপনি মেনটেন করেন, বা কি মেনটেন করে চলেন? আসলে আমি সবসময় একটা জিনিস মেনটেন করি, সেটা হলো যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে কিছু শৃঙ্খলা দরকার। হ্যাঁ, সেই ব্যক্তি জীবনের শৃঙ্খলাটা যদি মেনে চলা যায়, তাহলেই কিন্তু শরীর, স্বাস্থ্য, মন সব কিছুই কিন্তু ভালো থাকে। আমি চেষ্টা করি। আমার বাবা ছিলেন একজন স্পোর্টসম্যান, উনিও ফুটবল খেলতেন, আর চাকরির অবসরে উনি অফিসার্স ক্লাবে লন টেনিস খেলতেন। তো সুতরাং স্পোর্টসম্যানশিপের দিকে তার একটা ঝোঁক ছিল। উনি বলতেন যে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে। তো সেটা এক ধরনের প্র্যাকটিস সবসময় ছিল। আর পারিবারিকভাবে আমি সবসময় নিয়মের মধ্যে চলার চেষ্টা করেছি, এখনও পর্যন্ত চলার চেষ্টা করছি, যে কারণে হয়তো মনে হয় যে ভালো আছি, একটা ফ্রেশ লাইফ লিড করছেন। ফুটবলের প্রসঙ্গে আরেকটু থাকতে চাই। আপনার পছন্দের ফুটবলারকে, দেশে এবং দেশের বাইরে? আমি যখন ফুটবল খেলা শুরু করেছি তখন আমাদের আইডল ছিলেন সালাউদ্দিন, আমাদের আইডল ছিলেন এনায়েত ভাই, গাজী ভাই,
খোরশেদ আলম বাবুল, যাদের সাথে আমি খেলেছি, আসলাম ভাই। আর বিদেশে তো আমার অনেক পরিচিত মানে আমার অনেক প্রিয় ফুটবলার আছে। এর মধ্যে ম্যারাডোনা আছে, এখনকার যেমন CR7 ক্রিস্টিয়ানো রোনালদো আমার খুবই প্রিয় একজন খেলোয়াড় আছে। এরকম দেশে বিদেশে মিলে দেশে এখন অনেকেই ফুটবল খেলছে, যেমন আমরা হামজাকে পেয়েছি, জামাল ভুঁইয়া, অমিত শাহর কথা ভাবছি, এদের খেলাও আমার ভালো লাগে। তার মানে এখনো আপনার নিয়ম করে ফুটবল ম্যাচ দেখা হয়? আমি দেখি না, শুধু আমার ছেলেও দেখে। আমার ছেলে কিন্তু ফুটবলের ব্যাপারে খুবই ইন্টারেস্ট তার। মাঝখানে ও বার্সেলোনা থেকে একটা ফুটবল কোচিং টিম এসেছিল বাংলাদেশে, তো যেহেতু স্কুলে ফুটবল খেলে তো বলে যে আমি এই কোর্সটা করতে চাই। আমি ওকে সেখানে নিলাম এবং সেখানে সে কোর্সটা করলো। তো যে কারণে ওর ফুটবলের প্রতি যে প্যাশন, সে কিন্তু রিয়াল মাদ্রিদের কিন্তু খুব একজন বিশাল বড় একজন ফ্যান। তো ও রাত জেগে জেগে ফুটবল খেলা দেখে। আপনি কি বার্সেলোনার ফ্যান নাকি? না, আমি আসলে ওয়ার্ল্ড কাপের যে খেলাগুলো হয়, আমি জার্মানির যে টিম, সেই জার্মানির সাপোর্টার আমি। ওকে ওকে। তো যেহেতু জার্মানির সাপোর্টার, জার্মানির বুন্দেসলিগার যে সমস্ত টিমগুলো আছে, ডর্টমুন্ড আমার প্রিয় একটি দল, এরকম। তো ছেলে যেহেতু ফুটবল রাতের বেলা দেখে, মাঝে মাঝে আমাকে বলে বাবা চলো একসাথে দেখি। বাবা ছেলে মিলে একসাথে ফুটবল দেখি। বাবা ছেলে মিলে একসাথে ফুটবল দেখা হয়, কিন্তু সিনেমা দেখার বেলায় কি ফুল ফ্যামিলি নিয়ে সিনেমা দেখা হয় বাসাতে বসে? হ্যাঁ, এটা তো আমাদের প্র্যাকটিস। কারণ হচ্ছে যে নতুন ছবি আসলে পরে আমরা দল বেঁধে, বিশেষ করে জিনাত এটাকে অর্গানাইজ করে এবং বলে যে নতুন যে ছবিটা এসছে সবাই মিলে চলো। আমার পরিবারের দেখা যায় যে 40-50 জন একসাথে আমরা ছবি দেখতে যাচ্ছি, নতুন যে ছবি আসে। আর ছোটোবেলায় তো আমি আমার হবি ছিল যে প্রতি সপ্তাহে তো তখন নতুন ছবি রিলিজ হতো, তো প্রতি সপ্তাহে আমরা দল বেঁধে মানে পারিবারিকভাবে বাবা মা সবাই আমাদেরকে নিয়ে সিনেমা হলে যেতেন এবং একসাথে আমরা ছবি দেখতাম। এই প্র্যাকটিস কিন্তু ছোটোবেলা থেকেই ছিল। এটা খুবই চমৎকার ব্যাপার। এই জন্যই বোধহয় অভিনয়ের প্রতি ঝোঁক এবং আরণ্যকে যোগ দেওয়ার পেছনে কার ভূমিকা সবচেয়ে মুখ্য ছিল? কারণ সালটা তো 77, অনেক আগে, 70 দশকের কথা বলছি আমরা। ভূমিকাটা আসলে ওইভাবে মানে আমার ইচ্ছাটা ছিল অনেক বেশি। আমার এক বন্ধু ছিল, তার পরিচিত একজন আরণ্যকের সদস্য ছিলেন। তো তার মাধ্যমে যখন শুনতে পেলাম যে আমি সুযোগ পেতে পারি আরণ্যকে কাজ করার জন্য, তখন আমি আমার বন্ধুকে বলেছিলাম যে তোমার ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দাও, আমি আরণ্যকে কাজ করতে চাই। তো তখন আরণ্যকের নতুন নাটকের রিহার্সাল হচ্ছিল, ওরা কদমালি। হ্যাঁ, ওরা কদমালি একটা নাটকের রিহার্সালে ওই কদমালি চরিত্রে অভিনয় করতেন সেই ভদ্রলোক সৈয়দ আমির আলী। তো ওনার মাধ্যমে আমি আরণ্যকে গেলাম এবং শ্রদ্ধেয় মামুন রশিদ, আরণ্যকের প্রধান ব্যক্তি, তার সামনে গিয়ে হাজির হলাম এবং একটা কি বলবো ইন্টারভিউর মতো আর কি, মিনি ইন্টারভিউর মতো আমার ইন্টারেস্টের কথা আমি তাকে জানালাম যে আমি অভিনয় করতে চাই। তো উনি খুব আগ্রহের সাথে বলে ঠিক আছে দলে কাজ করো। হ্যাঁ, কারণ দলে অভিনয় করার যে সুযোগ, সেই সুযোগটা হঠাৎ করে আসবে না, কাজ করতে করতে হয়তো কোনো দিন তোমার সুযোগ চলে আসতে পারে। এই যে হয়তো যে বললেন 1977 থেকে 1981, 4 বছর পর গিয়ে এখানে নোঙর, আপনার প্রথম অভিনীত নাটক, সেখানে আপনি কিভাবে সুযোগটা পেয়েছিলেন? মঞ্চে কাজ করতে করতে আসলে যেটা হয় যে টেলিভিশনের প্রতি এক ধরনের দুর্বলতা তো সবারই তৈরি হয়। তো মামুন ভাই নাটক টেলিভিশনে হয় প্রতি মাসে 3 মাসে। তো আমাদের একটা আগ্রহ তৈরি হতো, বিশেষ করে আমরা যারা মঞ্চে নতুন জেনারেশনে যারা কাজ করতাম, যে মঞ্চে তো কাজ করছি, টেলিভিশনের পর্দায় যদি নিজেদেরকে অভিনয় করার একটা সুযোগ যদি পেতাম। তো মামুন ভাই সবসময় বলতেন যে কাজ করতে হলে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। কারণ আমি যখন কাজ শুরু করেছি সেই সময় কিন্তু ইনস্টিটিউশনাল কোনো ব্যাকআপ ছিল না। আমাদের দেশে তো এখন বিশ্ববিদ্যালয়গুলোতে থিয়েটার ডিপার্টমেন্ট হয়েছে, তখন তো সেটা ছিল না। তখন একমাত্র স্টেজ যেটা, আমরা মঞ্চেই কিন্তু আমরা নিজেদেরকে পরিশীলিত করার সুযোগটা পেতাম। তো মামুন ভাই যেটা বলতেন যে নিজেকে তৈরি করার জন্য এই ক্ষেত্রে কাজ করতে হবে, যে নিজেকে তৈরি করার জন্য যে সমস্ত ওয়ার্কশপগুলো হয় সেই ওয়ার্কশপগুলোকে নিজেকে পার্টিসিপেট করতে হবে দেশে বিদেশে। সেইভাবে নিজেকে যখন তুমি প্রস্তুত করবে তখন কিন্তু তোমার মানে সুযোগটা তোমার কাছেই চলে আসবে। তো সেই কারণে মামুন ভাই যখন, আমার মনে আছে আমি যখন থিয়েটারে কাজ করি তখন কিন্তু শিল্পকলা একাডেমিতে অনেক থিয়েটার উপর ওয়ার্কশপ হয়েছে।
আমাদের জার্মান কালচারাল সেন্টারে অনেক থিয়েটার ওয়ার্কশপ হয়েছে, বিদেশ থেকে ট্রেনাররা আসতেন, তো সেইগুলোতে আমরা পার্টিসিপেট করতাম। বিশেষ করে আমি পার্টিসিপেট করেছি দলের পক্ষ থেকে, যেহেতু অভিনয় করার একটা আগ্রহ, প্যাশন, সেই কারণে নিজেকে ওইভাবে তৈরি করতে চাই। তো এভাবে করতে করতে মামুন ভাই যখন এখানে নোঙর নাটকটি লিখলেন, তার আগে আব্দুল্লাল মামুন, ফেরদৌসী মজুমদার ওনারা এসেছিলেন আমাদের মঞ্চ নাটক দেখতে, ওরা কদমালি। আচ্ছা। তো ওরা কদমালি নাটকে আমি একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম এবং 50 বছরের বৃদ্ধের চরিত্র অভিনয় করেছিলাম। বাবা, যে চরিত্রটি নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। তো নাটকটি মঞ্চস্থ হওয়ার পর ফেরদৌসী আপা এবং মামুন ভাই দুজনেই গ্রিন রুমে এসে আমাকে খুঁজছিলেন যে নোয়াখালীর ওই ছেলেটা কোথায়। হ্যাঁ, এবং আমাকে এসে ওনারা খুব প্রশংসা করলেন যে তোমার অভিনয় ভালো লেগেছে। এবং পরবর্তী পর্যায়ে যখন মামুন ভাই এখানে নোঙর নাটকটি লিখেন, এবং মামুন ভাই ওই নাটকটির প্রডিউসার ছিলেন আবার আব্দুল্লাল মামুন। আচ্ছা। তো দুই মামুন ভাই মিলে আসলে আমাকে ওই নাটকে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, তারপরে বাকিটা তো গল্প সবাই জানে। মঞ্চে আপনার প্রথম পারফরমেন্স কোন নাটকে? ওরা কদমালি। ওরা কদমালি। তার মানে সেই ওরা কদমালি আপনাকে এখানে নোঙরের সুযোগ করে দিল ওয়ান কাইন্ড অফ। আমি ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন জীবনের গল্প, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী আজিজুল হাকিম। 1993 সালটা আপনার জন্য খুবই বিশেষ, কারণ 1993 1 জানুয়ারি আপনি এবং জিনাত হাকিমের বিয়ে হয়েছিল। আপার সাথে আপনার বিয়ে হলো। আবার এই 1993 সালেই আপনি জার্মানিতে চলে গেলেন এই থিয়েটারের উপরে একটা আলাদা ডিগ্রি বা কোর্স করতে। একটু যদি সেই গল্প শুনি। 93 সালের 1 জানুয়ারিটা আমার জীবনের কি বলবো, অনেক বড় এবং ঋদ্ধ একটা সময়। হ্যাঁ, আমি জিনাতের সাথে নতুন জীবনে জড়িয়ে গেলাম। 93 সালে 1 জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি 31শে ডিসেম্বর ওকে অফিসিয়ালি ঘরে তুলে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। এই সময়টুকু আমরা আসলে মানে কি বলবো, ওই প্রেমিক প্রেমিকার মতো করে আসলে সময় কাটিয়েছি। বিষয়টা এরকম ছিল যে 1 তারিখে আনুষ্ঠানিকতা হচ্ছে, আর 1 তারিখে আনুষ্ঠানিকতা হচ্ছে, আর 31 তারিখে আমরা অফিসিয়ালি ঘরে তুলেছেন। দুজনের প্রেম এবং প্রণয়ের সময় তাহলে কতদিন? আমি যতটুকু জানি 1 বৈশাখে আপনাদের। হ্যাঁ, 1 বৈশাখ, এটা হচ্ছে 1989 সালের যে বাংলা মাসের যে 1 বৈশাখটা ছিল, সেই 1 বৈশাখে ওর সাথে আমার টিএসসিতে দেখা। আচ্ছা। আমার বন্ধুবান্ধব মিলে আমরা একদম ওই সকালে প্রভাত ইয়ের থেকে ওই রমনা বটমূল থেকে ঘুরে এসে আমরা টিএসসিতে আড্ডা মারছি, ওরাও বন্ধুবান্ধবরা মিলে আড্ডা মারছি। তো সেই সময় ওর সঙ্গে আমার দেখা, এবং ও আর ওর এক বান্ধবী দুজনে মিলে আমার কাছে অটোগ্রাফ চেয়েছিল। সেই সময় ওদেরকে অটোগ্রাফ দিয়েছিলাম। তো অটোগ্রাফ, তখন তো আসলে মোবাইল ছিল না, অটোগ্রাফের যুগ। অটোগ্রাফ দিয়েছি, এবং তখন ল্যান্ডফোনের যুগ। হ্যাঁ, তো নম্বর নিয়েছিলেন? নাম্বারটা আমি নিইনি, ও চেয়েছিল যে নাম্বারটা নিতে পারি কিনা। তো পরবর্তী সময় ও ওই হলে, যেহেতু ওদের বাসা ছিল ঢাকাতেই, কিন্তু হলে থাকতো। হলে একটা ছিল। কোন হলে থাকতো? ও ছিল রোকেয়া হলে। হ্যাঁ, আমার তখন দন্তস্বর রওশনের অনুকাব্য মনে পড়ে গেছে যে সকালে যায় রোকেয়ায়, বিকেলে যায় নাহারে, ছেলেটা হয় জানে না ভালোবাসে সে কাহারে। ও বাবা, এটা কার কবিতা? এটা দন্তস্বর রওশনের অনুকাব্য। আচ্ছা। হ্যাঁ, তারপর কি হলো? রোকেয়া গিয়ে কি কখনো দাঁড়ানো হতো যে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন? হ্যাঁ, তা তো বটেই। আরে বাহ। আপনি কোন হলে থেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমি তো আসলে হলে থাকতাম না, আমার ইয়েতে ঢাকায় বাড়ি ছিল, বাসা ছিল। আচ্ছা, আমার হলে থাকা হয়নি। ওই জীবনটা আপনি মিস করেছি। তবে ওর সঙ্গে দেখা হওয়ার জন্য কখনো টিএসসিতে, কখনো রোকেয়া হল থেকে ওকে নিয়ে হয়তো আমরা টিএসসিতে আসছি বা অন্য কোথাও যাচ্ছি, কিংবা ফুলার রোডে রিক্সায় ঘুরে বেড়াচ্ছেন, সেটাও হয়েছে। অনেক কি বলে, শহীদ মিনারের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এরকম হয়েছে অনেক। তো যাই হোক, সেটা সেই সময়। তার পরবর্তী সময় ওর সাথে আমার টেলিফোনেও কথা হয়েছে। টেলিফোনে কথা হতে হতে কখন মানে কোন সময় যেন মনে হয়েছে যে দুজনের জন্য আসলে কথা বলতে বলতে হয় না যে একজনের প্রতি আরেকজনের ভালো লাগে তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটা তৈরি হওয়ার পর আমি ওকেই সরাসরি মানে প্রস্তাব করেছি যে আমি আসলে দেখো, প্রেম করার আসলে আমার সময় নেই। হ্যাঁ, আমি বিয়ে করব, বিয়ে করার একটা প্ল্যানিং চলছে বাসা থেকে। তো আমি সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছি তাকে যে আমি, তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তাহলে তোমাকে বিয়ে করতে চাই। তো এই কথাটা শোনার পর ওর মধ্যে এক ধরনের রিয়াকশন হয়েছে। তারপরে ও যে কথাটা বলেছি, দেখো যে আমরা বিয়ের প্রস্তাব
আমি পারিবারিকভাবে আসলে, পারিবারিকভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো হতে পারে। এটা কত সালের কথা বলছেন? এটা হচ্ছে এটা হয়তো 89, 90, 91 এরকম এই সময়, এই সময়টাতে। তো তারপর যাই হোক, ওই পারিবারিকভাবেই আমরা আমার মানে পরিবার থেকে তাদের তখন তো নাটক চলছে পুরো দমে। হ্যাঁ, তখন তো আমি 90 সালে তো তখন জনপ্রিয় ভীষণ আমার কোন কারণের ফুল তখন অন এয়ার হচ্ছে। সমীর সাথে আমার যে সিরিয়ালটা, বড় সিরিয়াল, তো দর্শকদের মধ্যে এক ধরনের ভালো লাগাও তৈরি হয়েছে। তো সেই সময়ে পারিবারিকভাবে ওর বাসায় প্রস্তাবটা দেওয়ার পরে তখন পারিবারিকভাবে আমরা নিজেদেরকে। আপনার নির্মাণে প্রথম নাটক, যেটার চিত্রনাট্য লিখেছিলেন শ্রদ্ধেয় জিনাত হাকিম, জিনাত আপাকে আগে থেকে লেখালেখি করতেন নাকি বিয়ে হবার পর গিয়ে ওনার এই লেখালেখির ঝোঁকটা বেড়েছে? আমার সাথে বিয়ে হওয়ার পর আমি শুনেছি যে ছোটোবেলা থেকে সে লিখতেন। সে গল্প লিখত, কবিতা লিখত। আবার এমনও শুনেছি, সেটা হলো যে ও ইয়েতে থাকতো, মতিঝিল কলোনিতে ছিল, কলোনিতে ওর বান্ধবী যারা থাকতো তাদেরকে নিয়ে সে নিজে লিখতো এবং তাদের বান্ধবীদেরকে দিয়ে সে পারফরমেন্সও করাতো, হ্যাঁ, ডিরেকশনও দিত। তো আমার সাথে বিয়ে হওয়ার পর নাটক লেখাটা আসলে আমার সাথে বিয়ে হওয়ার পরে শুরু হয়েছে। ও আসলে আমার স্ক্রিপ্টগুলো পড়তো, বিভিন্ন সময় আমার কাছে যে স্ক্রিপ্টগুলো আসতো সেই স্ক্রিপ্টগুলো পড়তে পড়তে একটা সময় বললো যে তাহলে আমি মানে যে স্ক্রিপ্টগুলো তোমার কাছে আসে তো এইভাবে এর চেয়ে ভালো স্ক্রিপ্ট তো আমিও লিখতে পারি। বাহ, সবাই যে তুমি লেখো। আমার বাবা কিন্তু সবসময় তাকে উৎসাহ দিয়েছেন, হ্যাঁ, উৎসাহ দিয়েছেন, এবং যে তুমি নাটক লিখো, নাটক লিখলে ভালো করবে। তো তারপর থেকেই সে নাটক। এখন পর্যন্ত আপার লেখা কতটি নাটক আপনি নির্মাণ করেছেন? এটা তো আসলে বলা মুশকিল, কারণ প্রথম যে নাটকটি ডিরেকশন দিয়েছি সে নাটকটি ছিল যা হারিয়ে যায়, একটি ধারাবাহিক নাটক। সেই নাটকটি 26 পর্ব ছিল। জল পড়ে পাতা নড়ে প্রায় 134 পর্ব। আরে বাহ, দীর্ঘ সময়। হ্যাঁ, দিন চলে যায়, তারপর প্রবাসে পরবাসে, এরকম অনেক সিরিয়াল, তারপর 1 ঘন্টা নাটক করেছি। এখন বলা মুশকিল যে কতগুলো। এরকম মনে হয় না যে একটা সিনেমা বানানো দরকার? কারণ যারা আসলে নির্মাণ করতে ভালোবাসেন তাদের কিন্তু লক্ষ্যই থাকে যে একটা সিনেমা বানাবেন তারা। হ্যাঁ, আমার তো এই পরিকল্পনা আছে, এবং এটা এই গত 3-4 মাসের মধ্যে হয়তো শুরু করার কথা ছিল, কিন্তু এই প্ল্যানিংটা মানে প্রডিউসার এবং সব কিছু মিলিয়ে, গল্প টল্প সব কিছু মিলিয়ে ওটা এখনও পরিকল্পনার মধ্যে আছে, হয়তো খুব শিগগিরই করব। মানে পরিচালনা করতে করতে চলচ্চিত্রের প্রতি এক ধরনের ভালো লাগা, ভালোবাসা তো তৈরি হয়। কারণ আমি অভিনয় করতে করতে কিন্তু যখন মঞ্চনাটক থেকে টেলিভিশনে অভিনয় করলাম, টেলিভিশন থেকে কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ আসলো। আর এই অভিনয় করতে করতেই কিন্তু ডিরেকশনে যাওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাও কিন্তু তৈরি হয়। এটা সত্য। সেই কারণেই আমি ডিরেকশনে এসেছি। এবং 2025-এও আপনি কিছুদিন আগেও একটা কাজ করেছেন। হ্যাঁ, আমি কয়েকদিন আগে আমার এই তো 3-4 মাস আগে চাঁদনি আপু ছিল, চাঁদনি ছিল, এটা ছিল আমি তুমি ওসে, একটা টেলিফিল্ম করেছি। এবং এই নামটাও খুবই প্রচলিত এবং খুবই পরিচিত একটি নাম, খুব বিখ্যাত একজন। যে কথাটা বলছিলাম যে সিনেমা না, ওই যে 93 সালে যে 93 সালে আমার জন্য বিশেষ একটা তো হলো আমার পারিবারিক, আরেকটা হচ্ছে জার্মানিতে গিয়েছিলাম। আমার জার্মানিতে আমি আসলে থিয়েটারের একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম। এটা 3 সপ্তাহের একটি ওয়ার্কশপ ছিল। এটা আমাদের ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বলে একটি ইনস্টিটিউট আছে, ITI। ITI বাংলাদেশ একটা সেন্টার আছে। তো প্রতি বছর এরকম সারা পৃথিবীতেই প্রতি বছর বিভিন্ন দেশে কংগ্রেস হয়, হ্যাঁ, এবং সেখানে সারা পৃথিবী থেকে থিয়েটার যারা ওয়ার্কশপ মানে থিয়েটার পার্টিসিপেট করে যারা, তারা মানে খুব ইয়াং থিয়েটার ওয়ার্কার যারা, তারাই পার্টিসিপেট করে। তো সেই বছর আমি বাংলাদেশ থেকে একমাত্র থিয়েটার পার্টিসিপেন্ট হিসেবে আমি পার্টিসিপেট করেছি, এবং 90টা দেশ থেকে সেখানে 90 জন পার্টিসিপেট করেছিল। এবং আমাদের ওয়ার্কশপের যে কোঅর্ডিনেটর ছিলেন তিনি ফিনল্যান্ডের একজন বিখ্যাত ফিল্ম অ্যান্ড স্টেজ ডিরেক্টর, ক্যাথরিনা লাথে। হ্যাঁ, তো উনি আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছিলেন 3 সপ্তাহ, এবং নাটকের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, মানে কীভাবে একজন অভিনয় শিল্পীকে তৈরি হতে হয়, কীভাবে একটা চরিত্র নির্মাণ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে জেনেছি। আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে অভিনয় করতে গেলে তো একটা চরিত্রকে পোর্ট্রে করতে হয়, তাই না? তো একটা চরিত্র পোর্ট্রে করতে গেলে বা একটা চরিত্র তৈরি করতে গেলে পরে সেই চরিত্রটি কি, কেন,
কীভাবে তৈরি করতে হবে, কীভাবে পোট্রে করতে হবে, সেটার বিভিন্ন রকমের প্রশ্ন করে চরিত্রটাকে তৈরি করে নিতে হয়। এই যে টেকনিকগুলো, এই যে সূত্রগুলো, সেই সূত্রগুলোর জন্য বিভিন্ন রকমের ওয়ার্কশপ দরকার হয় আর কি। তো আমরা থিয়েটারের কল্যাণে সেই কাজগুলো করেছি। বর্তমান যে সময় আমরা বসবাস করছি, যেমন আপনি বলছেন সেই 1993 সালের কথা, এখন থেকে প্রায় 32-33 বছর আগের কথা। সেই সময় কিন্তু আপনি আরণ্যকে থিয়েটার করছেন, আপনি অভিজ্ঞ একজন থিয়েটার কর্মী, তারপরেও আপনি জার্মানিতে গেছেন আরও শেখার আগ্রহ নিয়ে। এখনকার যেই জেনারেশন আছে, কি মনে হয় যে এদের মধ্যে কি এই জানার বা শেখার আগ্রহটা খানিকটা কম কিনা আমি সেটা বলবো, মানে আমি বলবো না। তবে যেটা আমি বলতে চাই সেটা হলো যে এখন তো কাজের ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হয়েছে। আমরা তো এখন এক সময় যখন একমাত্র টেলিভিশন ছিল, তারপরে অনেকগুলো টেলিভিশন চ্যানেল পেয়েছি। এখন তো আমরা ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, তারপর বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে, যেখানে সবাই কিন্তু কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তো এখন যে কথাটা আমি বলতে চাই সেটা হলো যে একজন অভিনয় শিল্পীকে যদি মানে পরিশীলিতভাবে নিজেকে উপস্থাপন করতে হয়, তাহলে কিন্তু তাকে বিভিন্ন কৌশলগুলো জানতে হবে। একদম, হ্যাঁ, যদি আমি সাস্টেইন করতে চাই, বিভিন্ন মানে দীর্ঘ সময় যদি কাজ করতে চাই এবং দর্শকদের মধ্যে যদি এক ধরনের বিশ্বাসযোগ্যতা যদি অর্জন করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ট্রেনিংয়ের দরকার আছে, বিভিন্ন রকমের ওয়ার্কশপে পার্টিসিপেট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর একটা জিনিস যেটা হলো যে গুণী ব্যক্তিদের সংস্পর্শে এসেও কিন্তু একজন শিল্পী সমৃদ্ধ হতে পারেন। যেমন আমি যখন কাজ শুরু করেছি তখন শ্রদ্ধেয় আব্দুল্লাল মামুন, মুস্তাফিজুর রহমান, আতিকুল হক চৌধুরী, তারপর বরকতুল্লাহ, নওয়াজিশ আলী খান, এরকম অনেক বিজ্ঞ ডিরেক্টররা ছিলেন এবং অভিনয় শিল্পীরা ছিলেন। সৈয়দ হাসান ইমাম থেকে শুরু করে সৈয়দ হাসান আলী সিডনি, গোলাম মুস্তফা, এরকম অনেক গুণী শিল্পী ছিলেন যাদের সংস্পর্শে এসে অনেক কিছু শিখেছি। তারা আমাদেরকে অনেক টিপস দিয়েছেন যে কীভাবে নিজেকে তৈরি করতে হবে, কীভাবে একটি চরিত্র তৈরি করতে হবে। তো একজন অভিনয় শিল্পী কিন্তু এই গুণী মানুষগুলোর বা এক্সপেরিয়েন্স যে অভিনয় শিল্পী যারা আছেন তাদেরও সংস্পর্শে আসাটাও অনেক জরুরি বলে মনে করি, এবং তাদের কাছ থেকে কিছু নেবার যে আগ্রহ, সেই আগ্রহটা থাকতে হবে। হ্যাঁ, এখন যারা এই সময় যারা অভিনয় করছে তারা অনেক, আমি বলবো যে যথেষ্ট ট্যালেন্টেড ছেলে মেয়ে কাজ করছে। এখন অনেক ইয়াং ছেলে মেয়েদের সাথে আমি এখন কাজ করছি। আমি অনেক নাম বলতে পারবো যারা আমার সাথে এখন কাজ করছে কোয়ার্টিস্ট হিসেবে। আফরান নিশ্চয় কাজ করছে। আমরা লাস্ট আঁকা দেখেছি। হ্যাঁ, আঁকা এটা একটা ওয়েব সিরিজ। তো বললাম যে অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম এসছে, হইচই বা বিঞ্জ, চরকি, বঙ্গ, অনেকগুলো ওটিটি প্ল্যাটফর্ম এসছে এবং এখানে কিন্তু ভালো ভালো কাজ করার কিন্তু সুযোগ হচ্ছে, ভালো ভালো কাজ করছে। কিন্তু যারা মেকার আছে তারা কিন্তু খুবই তাদের ট্যালেন্টকে তারা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এখানে। তো সেই সূত্র ধরে আমি বলবো যে অনেক নতুন ছেলেমেয়েরা কাজ করছে যাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে। সেই ট্যালেন্টগুলোকে নিজেদের মতো করে পরিচালিত করতে হবে, তাদের নিজেদের মতো করে চর্চার মধ্যে রেখে তাদেরকে আরও মানে ভালো করতে হবে আর কি। অনেক ছেলেমেয়ে যারা আছে এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ভালো ভালো অভিনয় শিল্পী কাজ করছে। তটিনী, নেহা বা আয়েশা, তারপর আমাদের মেহজাবিন, সাদিয়া আয়মান, আমাদের নিশো, তারপরে ফারিন। হ্যাঁ, তো আমি অনেকের সাথে কাজ করেছি, জোবান, খায়রুল বাশার, অনেক ইয়াং ছেলেপেলে কিন্তু যারা কাজ করছে। ডিরেক্টরও আছে অনেকে, যেমন আকার ডিরেক্টর যে আমাদের ভিকি জাহেদ, হ্যাঁ, সে তো খুবই ভালো একজন দুর্দান্ত ডিরেক্টর, তার চিন্তাভাবনাগুলো অন্যরকম। তো এইরকম অনেক ছেলে মেয়ে কাজ করছে। আমাদের ফিল্মেও কিন্তু অনেক নতুন ট্যালেন্ট আসছে, যেমন আমাদের রায়হান রাফি অনেক ভালো ভালো কাজ করছে। তারপর অনেকেই যে কি বলে মুস্তাক হোসেন যে কাজ করলো, মাকসুদ হোসেন সাবার ডিরেক্টর, এরকম অনেকেই আছে ভালো ভালো কাজ করছে। তো কাজ করার যেহেতু সুযোগ আছে, নিজেকে তৈরি করারও কিন্তু ক্ষেত্রটাও কিন্তু ওপেন। আমি যদি চাই নিজেকে তৈরি করতে, তাহলে কিন্তু সেই সুযোগটাও কিন্তু আমার আছে একেবারেই। তাই আমি একটা ছোট্ট ব্রেকে যাবে, আরও একবার ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন জীবনের গল্প, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে রয়েছেন
আমাদের পরম শ্রদ্ধার আজিজুল হাকিম। ফিরে এলাম বিরতি থেকে। বন্ধুর গল্পে যাব। স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইউনিভার্সিটি এবং বিনোদন অঙ্গনের বন্ধু, এই যে 4টা সময় জীবনের, সকল বন্ধুর সঙ্গে কি যোগাযোগ আছে? সবার সঙ্গে তো আসলে যোগাযোগ। স্কুল তো কেটেছে যশোর, স্কুল যশোর জেলা স্কুল। মাঝে মাঝে আমরা ওই রিউনিয়নের মতো যখন হয় তখন হয়তো অনেকের সঙ্গে দেখা হয়। আর এখন তো সবাই যার যার মতো ব্যস্ত। আমার মনে আছে যশোর জেলা স্কুলে আমরা যখন 25 বছর আমাদের ব্যাচ পুনর্মিলনী করি, সেই সময় আমরা গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে আমরা অনেককেই চিনি না। হ্যাঁ, নতুন করে আচ্ছা আমি অমুক। তো সেই সূত্র ধরে এখনও অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে। অনেক বন্ধু, অনেকে যশোরে থাকে, অনেকে দেশের বাইরে আছে, কেউ বিজনেস করছে, এরকম আছে। যেমন আমার সাথে যশোরের অনেক বন্ধু, যেমন অ্যাডভোকেট মিলন, তার সাথে যোগাযোগ হয়, ডাক্তার লিটু, ডাক্তার জ্যোতির্ময়, হ্যাঁ, তারপর ঢাকায় বেশ কয়েকজন বন্ধু আছে, এর মধ্যে মারুফ আছে, নেয়াজ আছে। নেয়াজ আমার ফুটবল খেলার সঙ্গী। হ্যাঁ, আর কলেজের বন্ধুর মধ্যে আমার ফুটবল খেলার বন্ধু আছে একজন, যার কথা মনে আছে, যিনি পরবর্তী সময় চলচ্চিত্রের চিত্রনায়ক হয়েছেন, রুবেল। ও তাই? হ্যাঁ, রুবেল আমার কলেজ বন্ধু। আরে বাইরে তো জানা ছিল না, নতুন একটা ইনফরমেশন জানা গেল। চিত্রনায়ক রুবেল হচ্ছে আমার কলেজ বন্ধু, বাট আমরা একসাথে ফুটবল খেলেছি 3 বছর। আর বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আমি থিয়েটারে এত বেশি সময় দিয়েছি, যে কারণে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে আমার আসলে ওইভাবে বন্ধুত্বটা তৈরি হয় নাই, ওইভাবে জমে ওঠে নাই। বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়েছেন আপনি রাষ্ট্রবিজ্ঞানে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আলাদা একটা জৌলুস আছে সেখানে। যদিও তখন অনেক ব্যস্ত, আপনি তুমুল জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময়টা আপনার কেমন ছিল? এমন ছিল যে প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব চমৎকার রিলেশন, এবং কি বলবো, বিশ্ববিদ্যালয়ে বটতলায় আড্ডা দেওয়া ছাড়া, মানে টিএসসিতে আড্ডা দেওয়া, বটতলায় আড্ডা দেওয়া, হাকিম চত্বরে যাওয়া, এগুলো তো নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আর যেহেতু আমি থিয়েটারের সাথে জড়িত, আমার প্রতিদিনের কাজ ছিল টিএসসিতে। আমরা টিএসসিতে রিহার্সাল করতাম, আর অন্যকে রিহার্সাল টিএসসিতেই হতো। অধিকাংশ সময় কিন্তু ওখানেই কেটেছে। তো ওই সময়ে আমাদের ক্যাম্পাসের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কিন্তু খুবই চমৎকার ছিল, খুবই চমৎকার। আমি আবার রুবেল ভাইয়ের প্রসঙ্গে আসতে চাই। তার সঙ্গে এমন কোনো স্মৃতি বা কথা যেটা আজকে শেয়ার করা যেতে পারে? রুবেলের সাথে স্মৃতি বলতে যে ফুটবল খেলার স্মৃতি। ও আর তিতুমির কলেজে আমরা একসাথে পড়তাম। আচ্ছা, তিতুমির কলেজে ও আর আমি একসাথে পড়তাম। ফুটবল খেলা নিয়ে ওর সাথে আমার অনেক বেশি সময় কেটেছে। আর বিশেষ করে ও স্পোর্টসের ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিল, আমিও ছিলাম। দেখা যায় যে দুজন কখনো কলেজের গেমস রুমে গিয়ে আমরা দুজন টেবিল টেনিস খেলছি, আবার কলেজের মাঠে এসে ফুটবল খেলছি। তো ইন্টার কলেজ ফুটবলের অনেকগুলো স্মৃতি আছে ওর সাথে। বিভিন্ন কলেজের সাথে, ঢাকা কলেজের সাথে ফুটবল খেলায় ওর সাথে আমরা একসাথে ফুটবল খেলেছি। তারপরে তো ইন্টারমিডিয়েট পাস করার পরে তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। যোগাযোগটা আসলে ওইভাবে তখন হয় নাই। ও অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে, আমি অন্য ডিপার্টমেন্টে। যোগাযোগটা, আমি যেহেতু থিয়েটারে চলে এসেছি, আমি আসলে ওইভাবে যোগাযোগটা, মানে খুব ঘনিষ্ঠ যোগাযোগটা ছিল না। খুব স্বাভাবিক ব্যাপার। আমরা একটু আপনার লেখালেখির প্রসঙ্গে যেতে চাই, কারণ জীবন জীবিকার জন্য অভিনয় করা, তার বাইরে গিয়ে যেহেতু থিয়েটারের মানুষ, আপনার জানার পরিধি অনেক। তো যেহেতু ভাবি ঘরের একজন মানুষ লিখেন, আপনার জন্য চিত্রনাট্য লিখেন বা নিজের জন্য তিনি লিখেন, আপনার লেখালেখি নিয়ে যদি জানতে চাই তাহলে কি বলবেন? লেখালেখি তো আসলে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যেই লেখালেখির একটা, কি বলবো, চাহিদা বা ইচ্ছা কিন্তু ছোটোবেলা থেকেই থাকে। আমি জানি, এটা আমার মনে হয়। আমি যখন ক্লাস এসএসসি পরীক্ষার পরে যখন কলেজে ভর্তি হলাম, তারপরেই কিন্তু আমি কবিতা লেখা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, আমি অনেক কবিতা লিখেছি সেই সময়। আবার কিছু কিছু গল্প লেখারও চেষ্টা করেছি, কিন্তু কখনো সেগুলো গল্প হয়েছে কিনা কখনো আমি সেটা জাজ করার চেষ্টা করিনি। কিন্তু ওই পর্যন্তই। তারপরে থিয়েটারে যখন চলে আসি তখন আর সেগুলো একদমই বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনা প্রবাহ যখন আমার চোখের সামনে ঘটে, বিভিন্ন রকমের ঘটনা আমার মনের মধ্যে এক ধরনের প্রভাব ফেলে যে এই বিষয়গুলো নিয়ে কিছু বলা যায় কি না, তখন আমি ওই বিষয়গুলোকে ভিত্তি করে কিছু কিছু গল্প লিখেছি। এর মধ্যে
বেশ কিছু গল্প আমার দৈনিক পত্রিকা এবং সাপ্তাহিক এবং ম্যাগাজিনগুলোতেও ছাপা হয়েছে। এবং আমার লেখালেখিতে অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন। এর মধ্যে খায়রুল আলম সবুজ ভাই আছেন, তিনি উৎসাহ দিয়েছেন আমাকে যে তুমি লিখতে পারো, তোমার লেখা ভালো। আমাদের মাসুম আজিজ ভাই ছিলেন, উনিও আমার লেখার খুব পছন্দ করতেন। আমাদের আনন্দ আলো পত্রিকার যে সম্পাদক রেজানুর রহমান, তিনি তো আমাকে প্রায় মানে লেখার ব্যাপারে সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করতেন এবং আমি বেশ কয়েকবার তার পত্রিকার জন্য গল্পও লিখেছি। তো এইভাবে বেশ কিছু গল্প লিখেছি এবং আমার প্রায় 9টা গল্প নিয়ে একটা গল্পের বইও বেরিয়েছে, ঘর সংকলন, গল্প নয় বলে। লেখালেখির প্রসঙ্গ তো হলো যে একটা মাত্র বই, আরও বই হয়তো প্রকাশিত হবে, কিন্তু আত্মজীবনীর কথা যদি জানতে চাই, এক জীবনে তো অনেক গল্প, সেই পুরো এক জীবনের গল্পটা কখনো মনে হয় না যে মলাটে আবদ্ধ করে প্রকাশ করার? আসলে আত্মজীবনী তো লেখার মতো সেই রকম মানে মানুষ তো হয়ে উঠিনি এখনো। এটা আপনি খুব বিনয়ের সঙ্গে বলছেন বলে। তারপর আমি যেটা ফিল করি সেটা হলো যে প্রত্যেকটা মানুষের যে তার জীবনের যে জার্নি, সেই জার্নিতে কিন্তু সে প্রতিদিনই নিজে এক্সপিরিয়েন্সড হয়, প্রতিদিন কিন্তু সে বিভিন্ন মুহূর্তের মধ্য দিয়ে কিন্তু শেখে, সামনের দিকে এগিয়ে যায়। এই যে শেখার যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি তিনি তার পরবর্তী জেনারেশনের জন্য লিখে যান, তাহলে সেটা কিন্তু তাদের কাজে আসতে পারে। জানবো আমরা আরও। যেহেতু আমি একটা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, আমার যে জার্নিটা, সেই জার্নিটার আমি অনেকদিন থেকেই ফিল করছি যে হয়তো আমার যে জার্নিটা শুরু হয়েছিল সেটা থেকে যদি আমার পরবর্তী জেনারেশনের জন্য যদি কিছু আমার জার্নি থেকে যদি তারা কিছু পজিটিভ জিনিস যদি নিতে পারে, তো তাদের জন্য হয়তো আমি আত্মজীবনী লেখা চিন্তাভাবনা করবো। এটা আমার ভাবনা। নাম কি হবে তাহলে সে আত্মজীবনীর? আমি জানি না কি হবে, আমি এই মুহূর্তে ভেবেছি না, হয়তো আমার কথা হতে পারে, হ্যাঁ, বা কথার কথা হতে পারে, বা জীবন কথা হতে পারে, জানি না। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকেরই লিখে যাওয়া উচিত, যে ক্ষেত্রেই কাজ করেন। হ্যাঁ, সেই ক্ষেত্রের শুরুর জার্নিটা এবং তার সাকসেস বা ফেইলিওর যেটাই আসুক না কেন, যদি কেউ ফেল করে থাকে জার্নিতে, তাহলে সেই জায়গা থেকে উত্তরণের যে বইটা, সেগুলো সম্পর্কে আলোচনা থাকা উচিত বলে আমি মনে করি। আপনার ক্যারিয়ারে যাদের দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, এমন কজন মানুষের, গুণী মানুষের নাম বলুন। আমি তো প্রথম প্রভাবিত হয়েছি আমার বাবা, যিনি আমাকে নার্সিং করেছেন, এবং পরবর্তী সময়ে যখন আমি অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, সেখানেও তার হাসি মাখা মুখ আমি দেখেছি। তিনি গর্বের সঙ্গেই বলতেন যে আমার ছেলে অভিনয় শিল্পী আজিজুল হাকিম। তো তিনি আমার একজন মানে প্রভাব সৃষ্টিকারী একজন মানুষ। পরবর্তী সময়ে আমার মামুনুর রশিদ আমার একজন নাট্যগুরু। আমি আমার বাবার পরেই তাকে স্থান দিই। আর যাদের সাথে আমি কাজ করেছি সেরকম অনেক গুণী অভিনয় শিল্পী আছেন এবং নির্মাতা আছেন। এদের মধ্যে আমি কয়েকজনের নামও বলতে পারি। শ্রদ্ধেয় গোলাম মুস্তাফা, সৈয়দ আহসান আলী সিডনি, ফেরদৌসী মজুমদার, আবদুল্লাল মামুন, আতিকুল হক চৌধুরী, মুস্তাফিজুর রহমান, তারপর নওয়াজিশ আলী খান, এরকম আরও অনেকেই আছেন। আমি অফিয়ারে বলছিলেন এটিএম শামসুজ্জামান সহ আরও বেশ। হ্যাঁ, এটিএম শামসুজ্জামান তো অনেক অসাধারণ একজন মানুষ, আমি খুব জ্ঞানী একজন মানুষ। আমি অনেকগুলো কাজ করেছি এটিএম ভাইয়ের সাথে, এবং তার সঙ্গে যখনই অভিনয়ে করতে যেতাম, শুধু অভিনয় না, অভিনয়ের বাইরেও কিন্তু অনেক বিষয় নিয়ে তার সঙ্গে আমাদের আলোচনা হতো, এবং তার কাছ থেকে অনেক কিছু আমি নিয়েছি, সমৃদ্ধ করেছেন নিজেকে। এবার আমি 3টে জুটির কথা বলবো, একটা করে বিশেষণ দিতে হবে। আমি এটা বলবো না যে কোন জুটিকে এগিয়ে রাখবেন, কারণ প্রত্যেক জুটি তো আলাদা, ইন্ডিভিজুয়াল। আজিজুল হাকিম, শমী কায়সার, এই জুটি নিয়ে একটা মন্তব্য করুন। মন্তব্য করা আমার জন্য খুব মুশকিল, কারণ হচ্ছে যে দর্শকরা আমাদেরকে রোমান্টিক জুটি হিসেবে দেখেছে। হ্যাঁ, তো আমি বলবো যে আজিজুল হাকিম, শমী কায়সার রোমান্টিক জুটি। ওকে, এরপর আজিজুল হাকিম এবং বিপাশা হায়াত। খুব কঠিন আসলে, খুব কঠিন কারণ সবাই তোমার কো আর্টিস্ট, মানে অভিনয় শিল্পী হিসেবে প্রত্যেকেই কী বলবো, খুব সহযোগিতা সম্পন্ন শিল্পী। হ্যাঁ, প্রত্যেকেই যার চরিত্রে খুব সিনসিয়ার থেকে অভিনয় করেছেন,
এবং দর্শকরাও কিন্তু আমাদেরকে ওইভাবে, বিপাশার সাথে আমার যে নাটকগুলো হয়েছে সেই নাটকগুলো দর্শকরা খুব চমৎকারভাবে গ্রহণ করেছে। আফসানা মিমির সাথে যে নাটকগুলো হয়েছে সেগুলোও করেছে, এবং পরবর্তী সময়ে যাদের সাথে আমি কাজ করেছি প্রত্যেককে। আমি যদি একটু সাহস করে জিজ্ঞেস করি যে আপনার কাছে এই 3টে জুটির মধ্যে কোন জুটিটা সবচেয়ে বেশি পছন্দের এবং কমফোর্টেবল, তাহলে আপনি কোন জুটির কথা বলবেন? না, এটা যদি বলি তাহলে তো অন্য যারা আছে তারা কিন্তু মন খারাপ করবে। সুতরাং আমি মন খারাপ করতে চাই না। সবাই আমার সাথে খুব স্বাচ্ছন্দ্যে অভিনয় করেছে, আমি প্রত্যেকের সঙ্গে স্বাচ্ছন্দ্যের সাথে অভিনয় করেছি। সবাই আমার খুব ভালো একজন কো আর্টিস্ট। এবার 2 সন্তান সম্পর্কে জানতে চাই, মেয়ে এবং ছেলে। আমার মেয়ে নাজা রাইদা হাকিম, ও ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে, আর মেকআপ নিয়েও কাজ করে। মেকআপের উপর বিভিন্ন ওয়ার্কশপ করেছে, আন্তর্জাতিক এবং দেশীয় ওয়ার্কশপ, এবং সে একটি বাংলাদেশের একটি বড় মেকআপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রিমার্ক এইচবি, যার প্রোডাক্ট হচ্ছে হারলেনের সাথে ও সম্পৃক্ত আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করে, ও এক্সপার্ট হিসেবে কাজ করতো। এখন আইবিউতে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটে সে কাজ করছে। আর অভিনয় সে ওই ছোটোবেলা থেকে অভিনয় করতো, ওর মায়ের নাটকে। এমনি রেগুলার যে অভিনয় করার যে বিষয়টা, সেটা তার মানে কখনোই তার মাথায় ছিল না, এবং তার মাও কিন্তু ওইভাবে বলতো না যে এরকম তোমাকে অভিনয় করতেই হবে। পড়াশোনার পাশাপাশি ওর ঝোঁকটা ছিল পড়াশোনা করবে, এবং মার লেখা যে নাটকগুলো আছে সেই নাটকে তাকে সুযোগ দিতেই হবে, এরকম, যে কারণে সে মার নাটকে অভিনয় করতো। হ্যাঁ, এখনও করে। যেমন দেশের বাইরে যখন আমরা গ্রুপ নিয়ে যখন যাই, মার লেখা নাটকগুলো যখন মঞ্চে করি আমরা, তখন কিন্তু ও অনেক গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করে, এবং ওর অভিনয় দেখে দর্শকরা কিন্তু কান্না করে দেয়। এবং অনেকগুলো নাটক, হ্যাঁ, অনেক মানে একদম কি বলবো, নিজের থেকে যে অভিনয়ের যে বিষয়টা দর্শকদেরকে কেউ কীভাবে যেন মোহিত করে ফেলে। এই আর ওকে বিয়ে দিয়েছি 7 বছর হলো। আমার মেয়ের হাজব্যান্ড হচ্ছে নাফিস ফুয়াদ শুভ, স্টার সিনেমাটোগ্রাফার। ওর একটা কোম্পানি আছে, ওর কোম্পানির নাম হচ্ছে ড্রিম ওয়েভার, হ্যাঁ, ওয়েডিং ফটোগ্রাফি কোম্পানি। খুবই ইনোভেটিভ চিন্তাভাবনা নিয়ে ওরা 4 বন্ধু মিলে এটা করেছে। জুবায়ের হোসেন শুভ, আমার জামাই নাফিস ফুয়াদ শুভ, তারপর ইমরান, এবং আরেকজন হচ্ছে, যাক আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারি। 4 বন্ধু মিলে করেছে আর কি। ওরা আছে ওদের, আর এমনি ওরা ক্যাটল ফার্ম করেছে, অর্গানিক ফার্ম করেছে। ওরা ওদের মতো করেই ওরা মানে নিজেদের মানে ক্ষেত্রটাকে তৈরি করে নিচ্ছে আর কি। আর আমার ছেলে, ওর বোন থেকে প্রায় 14-15 বছরের ছোট, হ্যাঁ, ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 8-এ পড়ে, 9-এ উঠবে। আর ফুটবল খুব তার প্যাশন, ফুটবল নিয়ে আছে। অভিনয় ওইভাবে করতে চায় না, তবে মাঝে মাঝে সে অভিনয় দেখে বলে যে আমি ওই যে দুরন্ত টিভিতে যখন দেখে, আরও যখন ছোটো ছিল তখন অভিনয় করতে। অনিমেষ আইজের একটা সিরিয়ালে অভিনয় করেছে, বোকা ভূত। মাঝে মাঝে মার লেখা নাটকেও বলে যে আমাকে সুযোগ থাকলে দিও। দুর্দান্ত। একদম শেষের দিকে আছি। আমি আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম, আপনি বলেছিলেন যে জিনাত হাকিম হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং। আজকে জিনাত আপাকে নিয়ে বা জিনাত ভাবিকে নিয়ে কি বলবেন আমাদের এই শোতে, তার উদ্দেশ্যে? জিনাতকে নিয়ে আমার একটাই কথা, সেটা হলো যে জিনাত আমার জীবনে আসার পর আমি পরিপূর্ণ হয়েছি অনেক অর্থে। সেটা হলো যে আমার যে ক্রিয়েটিভ যে লাইফ, আমার যে অভিনয়ের যে সৃজনশীলতা, সেই জায়গাটাকে সে নার্সিং করেছে। 1, 2, সে আমার যে পরিবার, আমার পারিবারিক যে পরিমণ্ডল, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের আমার ভাই বোন, তার ভাই বোন, মা, সবাইকে নিয়ে সে একটা নিজস্ব একটা গণ্ডি তৈরি করে সবাইকে সে তার বলয়ের মধ্যে নিয়ে সে সবসময় থাকতে পছন্দ করে। তো সুতরাং এইরকম একটি মানুষ আমার জীবনে আমি পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। দুর্দান্ত। আবারও অশেষ কৃতজ্ঞতা আমাদের কাছকে সময় দেওয়ার জন্য। আরও খানিকটা সময় গল্প করা গেলে হয়তো আরও অনেক কিছু জানা হতো, আমি সমৃদ্ধ হতাম। সেটা না হয় আমি অফ এয়ারে করে ফেলব। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হলো যে আমাকে একজন অভিনয় শিল্পী হিসেবে আপনারা যেভাবে দেখেছেন, যেভাবে পছন্দ করেন, আমি চাই আমার কাজগুলো আপনারা দেখবেন, এবং যারা এই ক্ষেত্রে কাজ করতে চান তারা নিজেদেরকে তৈরি করে তারপর এখানে কাজ করবেন। এবং সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা।
আবারও অনেক অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো জীবনের গল্প থেকে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো অতিথি নিয়ে, তার জীবনের গল্প নিয়ে। সবাই অনেক ভালো থাকুন আর চোখ রাখুন বিজয় টিভির পর্দায়।